প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। আমরা এর আগের ভিডিওতে তোমাদেরকে জ্যামিতিতে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য প্রয়োগ করে আমরা কিভাবে বিসিএস পরীক্ষায় প্রবলেমগুলো সলভ করতে পারি তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের দেখাবো বৃত্ত সম্পর্কিত বিভিন্ন উপপাদ্য দিয়ে আমরা কিভাবে বিসিএস পরীক্ষার বিভিন্ন রকম প্রবলেম আমরা সলভ করব। চলো আমরা আগে প্রশ্নগুলো দেখি। তো আগে আমরা কিছু বিষয় এখানে আমরা আগে জেনে রাখি, আমাদের ছোটবেলায় আমরা পড়ছি, এখন আমরা আরেকবার একটু তোমাদেরকে স্মরণ করাই দেওয়া জাস্ট। হ্যাঁ, তাহলে আমাদের বৃত্ত কি জিনিস? বৃত্ত হচ্ছে আমরা একটা কেন্দ্র থাকবে এবং এটা চারপাশে আমরা সমান দূরত্ব দিয়ে যদি এই ধরনের চাপ আঁকি, তখন তাকে এটা হচ্ছে বৃত্ত। যদি আমারটা কিছু এনে বৃত্তের, ওকে। তো এই ধরনের একটা গোলাকার বৃত্ত হবে। সো এবারও হয় নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্র থেকে আমাদের পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক থেকে। তাহলে ব্যাস কি জিনিস? ব্যাসটা হচ্ছে আমাদের বৃত্তের এইগুলো পরিধি, তাই না? পরিধির যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাকে বলা হয় বৃত্তের জ্যা। যে বৃত্তের কেন্দ্র ছেদ করে অপর প্রান্তে চলে যায় তাকে বলা হয় বৃত্তের ব্যাস। তার মানে বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের এক প্রকার জ্যা, এবং যেটা হলো বৃহত্তম জ্যা, এবং এই ব্যাসের যে অর্ধেক তাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এগুলো সবগুলো একটা ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ দিয়ে তাহলে এই যে পুরো বৃত্তের যে চাপ, এই যে বিশাল, এটাকে আমরা যদি সরল রেখাকারে প্রকাশ করতে পারতাম এটাকে, তখন যা হতো তাকে বলা হয় বৃত্তের পরিধি। এই পরিধিকে আমরা প্রকাশ করার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে আমাদের যদি ব্যাসার্ধ ইকুয়াল টু যদি হয় আর, তখন বৃত্তের পরিধি হয় 2πr। ওকে, এখন এখানে তুমি বলবা যে ভাই এটা 2πr, আসলে এটা বিজ্ঞানীরা বের করলে কিভাবে? হ্যাঁ, এটা বের করছে কিভাবে, কারণ বিজ্ঞানীরা যেটা এখানের মধ্যে এটার সাথে আসলে তখন আমাদের পায়ের মান, এটার সাথে আমরা জড়িত। হ্যাঁ, এটার পায়ের মান জড়িত কিভাবে? কারণ হচ্ছে বিজ্ঞানীরা দেখলো যে বৃত্তের পরিধিকে পরিধিকে যদি বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করা হয়, তখন সেটা একটা ধ্রুব সংখ্যা হয়। সেটা একটা কি সংখ্যা হয়? ধ্রুব সংখ্যা হয়। সেই সংখ্যাটা হলো পাই। তার মানে বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তখন বৃত্তের ব্যাস হবে 2r। তার মানে পরিধি ইকুয়াল টু হচ্ছে যে আমাদের পরিধি ডিভাইডেড বাই 2r ইকুয়াল টু হচ্ছে যে পাই, এবং পরিধি ইকুয়াল টু দাঁড়ায় 2πr। এই পায়ের মানটা হচ্ছে যে 3.1416, এভাবে মিলিয়ন 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 সংখ্যা পর্যন্ত আছে। হ্যাঁ, এবং পাইকে বলা হয় এটা হচ্ছে যে প্রকৃতির অন্যতম সুন্দর একটা সংখ্যা। যে কোনো বৃত্তাকার জিনিসের তার পরিধি এবং ব্যাসার্ধের যে অনুপাত, ব্যাসের যে অনুপাত, সেটা হচ্ছে পাই, এবং এটা খুবই সুন্দর একটা সংখ্যা। পায়ের এই সৌন্দর্য মুগ্ধ হয়ে আমাদের ছোট মেয়ের নাম হচ্ছে পাই। ওকে, তো পাই নিয়ে বলতে গেলে আসলে মানে রাত শেষ হয়ে যাবে পাই এত কাহিনী। তোমরা শুধুমাত্র গুগলে যদি সার্চ দাও অ্যামেজিং থিংস অফ পাই, পাই নাম কিন্তু পিআই, পাই। হ্যাঁ, পিআই, পাই, তাহলে তুমি অনেক কিছু পাবা। আর এই 3.14 এটা থেকে মানে মার্চের 14 তারিখ পুরো বিশ্বব্যাপী বিশ্ব পাই দিবস পালন করা হয়, এবং এটা খুব জাঁকজমকপূর্ণ ভাবে যারা গণিত প্রেমী ওরা দিবসটা পালন করে। তাহলে আমরা একটা সূত্র পেলাম, সেটা হলো পরিধি হচ্ছে 2πr। আমরা বৃত্তের একটা ক্ষেত্রফলের সূত্র বের করতে পারবো আর দিয়ে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। আর বৃত্তের যে সমীকরণ, সেটা হচ্ছে যে এই সমীকরণটা আসলে এখানে তোমাদের বিসিএস পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট আমি মনে করি না, বাট লাগতে পারে। সেটা হচ্ছে যে এটা স্থানাঙ্কের ব্যাপার হয়ে যায়। এটা সেই জন্য আমি এটা নিয়ে আলোচনা করতেছি না। এটা বিসিএস পরীক্ষায় এখন পর্যন্ত সাধারণত আসার তেমন একটা ঘটনা নাই। এরপর আমরা জ্যামিতিতে যদি আর কোনো চ্যাপ্টার পড়াই, তখন আমি তোমাদের আলোচনা করে দিব। তো বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের মধ্যে সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্র থেকে আমাদের যে দূরত্ব যদি সমান হয়, তাহলে জ্যাগুলোর দৈর্ঘ্য সমান, এটা একটা উপপাদ্য। তারপর হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে আমরা যদি যে কোনো জ্যার উপরে যদি আমরা একটা অঙ্কিত লম্ব আঁকি, ওই লম্বটা হলো এই জ্যাটাকে সমান দুই ভাগে বিভক্ত করে। আবার আমাদের দুটি জ্যা যখন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তখন তাদের ছেদবিন্দু বলা হয় কেন্দ্রবিন্দুর মধ্যে। আবার আমরা পড়েছিলাম বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা,
তারপরে আমরা দেখেছিলাম বৃত্তের অঙ্কন সংক্রান্ত, যে আমাদের নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা দুটি বিন্দু দিয়ে আমরা তিনটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বিন্দু একটা বিন্দু বিন্দু দিয়ে তিনটা বৃত্ত অঙ্কন করা সম্ভব। তারপর আমরা কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের মধ্যে হচ্ছে যে আমরা এটা যদি হয় আমাদের বৃত্ত এবং এটা যদি হয় কেন্দ্র, আমরা পরিধির উপর দুটো বিন্দু যদি নেই তখন আমাদের এই দুটো বিন্দু পরিধির উপরে এবং যে আমাদের বৃত্তের কেন্দ্র, এই যে কোণটা উৎপন্ন তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আবার সেম এই দুটো বিন্দু যখন বৃত্তের পরিধিতে কোনো কোণ উৎপন্ন করে তখন তাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং এই বৃত্তস্থ কোণটা সবসময় এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। অন্যভাবে বলা যায় আমাদের এই কেন্দ্রস্থ কোণটা সেই বৃত্তস্থ কোণের সে দ্বিগুণ হবে। তারপরে এগুলো আমরা খুব ছোটবেলায় এই উপপাদ্যগুলো আমরা পড়ছি, জাস্ট এখানে একটু মনে করে রাখা। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে আমাদের বৃত্তের এই ব্যাস উপরে, এই ব্যাসটা বৃত্তকে দুই ভাগে ভাগ করে, তাই না? তাহলে বৃত্তের ব্যাসের উপরে যদি কোনো কোণ থাকে, এই যে কোনো কোণ থাকে সেই কোণটা অবশ্যই সমকোণ হবে। এটা একটা উপপাদ্য। আর হচ্ছে যে বৃত্তের বাকি উপপাদ্যগুলো এগুলো খুব একটা আমাদের প্রয়োজন হবে না, বাট এগুলো তোমরা একটু মনে রাখতে পারো ছোটবেলার উপপাদ্যগুলি। হ্যাঁ, ওকে, বাকিগুলো এগুলো খুব একটা লাগবে না, আশা করি খুব একটা লাগবে না এখানের মধ্যে। তো আমরা প্রশ্নে চলে যাই সরাসরি। বলেছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আমরা এই যদি একটা বৃত্ত যদি আঁকি তাহলে আমরা এই যে বলছে 13 সেন্টিমিটার, এটার একটা জ্যার দৈর্ঘ্য হলো 24 সেন্টিমিটার। তাহলে আমরা এই জ্যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের যে ব্যাসার্ধ যদি হয় তাহলে আমরা এখানে ওকে আমরা ধর ব্যাসার্ধটা এখানে এটা বলছে একটা যে আছে 24 বলছে কেন্দ্র থেকে, ধরো এর হচ্ছে কেন্দ্র, বলছে কেন্দ্র থেকে ওই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা বের করতে বলছে। তাহলে দেখ আমাদের ব্যাসার্ধ হলো 13, তাহলে এইটাও তো একটা ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ এখান থেকে আমরা বিভিন্ন দিক ব্যাসার্ধ আঁকতে পারি। এই ব্যাসার্ধটা 13, তো এটা হচ্ছে 13। এখন দেখো আমরা এখানের মধ্যে পড়ছিলাম একটা উপপাদ্যের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা যদি কেন্দ্র থেকে জ্যার উপরে যদি আমরা যদি কোনো একটা লম্ব যদি টানি, সেই লম্বটা হচ্ছে এই জ্যাটাকে দুই ভাগ করে ফেলে, তাহলে এটার দৈর্ঘ্য ছিল 24, তার মানে এই অংশটা হলো 12, অংশটা হচ্ছে কি 12। এটা যদি হয় 13, এটা যদি হয় 12, তাহলে এখান থেকে আমরা এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করে ফেলতে পারবো। আমাদের লম্ব স্কয়ার ইকুয়াল হবে সেক্ষেত্রে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, শুধু লম্ব ইকুয়াল টু রুট ওভার এত হবে। খুব ইজিলি এটা বের করে ফেলা যাবে। তারপরে দেখো চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা এ বি সি অন্তর্লিখিত। ওকে, এ বি সি যদি অন্তর্লিখিত হয়, বলছে ওয়াই কোণ 112 হলে এক্স কোণের পরিমাণ কত? এটা 36 বিসিএস আসছিল। এখন দেখো এখানের মধ্যে তুমি যদি এখানে আমরা যদি তিনটা যদি কোণ যদি ধরো আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কি আসবে দেখো আমাদের, আমরা এই ফুল যে আমাদের বিওসি যে ত্রিভুজ, তাহলে ফুল বিওসি ত্রিভুজের মধ্যে আমাদের এখানের মধ্যে এ হলো আমাদের একটা ওয়াই কোণ, একটা এক্স কোণ, এখানের মধ্যে আরো একটা কোণ দেখা যাচ্ছে, তাই না? যে কোণটাকে আমরা বলছি ওবিসি কোণ। হ্যাঁ, ওবিসি কোণ। এখন এখানের মধ্যে তোমার একটা ব্যাপার আসবে, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে তুমি যদি একটু যদি গভীরভাবে চিন্তা করো তাহলে দেখবে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, তাহলে এই দুটি ব্যাসার্ধ সমান। তাহলে দুটি ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে এদের যে কোণগুলি আছে বিপরীত কোণগুলি, তাহলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এটা যদি এক্স কোণ হয় এটা কি হবে? এক্স কোণ। তাহলে আমরা পাচ্ছি আসলে আমাদের এক্স কোণ ওয়াই কোণ, তাহলে আমাদের এক্স কোণ প্লাস ওয়াই কোণ এগুলো হচ্ছে 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। এখান থেকে আমরা এখন আসো আমাদের যে এখন ওয়াই এর মান তো আমরা জানি না, ওয়াই এর মানটা এই যে দিয়ে দিয়েছে 112, তাহলে ওয়াই মান 112, তাহলে আমরা যদি এখানে বসাই তখন আমরা ইজিলি এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। তারপর আসো আমরা যদি দেখি যে বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার এবং 1886 বর্গ সেন্টিমিটার, বৃত্তটির বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত? হ্যাঁ, তাহলে দেখো এখানে বলা হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে পরিধি সূত্র আমরা জানি যে 2 পাই আর, আর বলছে ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এই দুটো মান দিয়ে দিছে। এখন এখান থেকে বলছে তোমাকে বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত। দেখো ট্রিকি জিনিস, তোমাকে এখানের মধ্যে এই দিল তোমার পরিধি এবং এই দিল তোমার ক্ষেত্রফল।
এখন তোমাকে আসলে বের করতে বলছে এখানের মধ্যে ইনফ্যাক্ট 2r, কারণ তুমি জানো 2r মানে হচ্ছে ব্যাস, এবং ব্যাসটা হচ্ছে বৃহত্তম জ্যা, ব্যাসটা হচ্ছে কি বৃহত্তম জ্যা। তাহলে এখানে তুমি যদি খুব ইজিলি হিসাব করতে পারো, তাহলে এই যে আমরা পাই পাই যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে দিলাম, আর আর কাটলে এখানে থাকলো একটা আর, তাহলে দেখো এখানের মধ্যে আমাদের তাহলে আমাদের 2/r থাকতেছে, এবং ইকুয়াল টু কত, আমাদের পরিধি দেওয়া হচ্ছে এখানের মধ্যে 132 1386, তাহলে এই হলো 132 132 এবং 1386 এবং 1386। ওকে, তাহলে এখানের মধ্যে এখান থেকে আমরা তাহলে কোনাকুনি গুণ করে আমরা এখানে আর মান বের করব, তখন সেক্ষেত্রে আমাদের বৃহত্তম যা হবে জাস্ট 2r, ইজি। আমরা আর বের করলাম, 2r বের করলাম, ইজি। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা কে কি বলে, কেন্দ্র ছেদকারী জ্যাকে বলা হয় আমরা ব্যাস। তারপরে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে, তাহলে এই হলো ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে, মানে 5 সেন্টিমিটার 5। অবশ্যই জ্যার দৈর্ঘ্য কত, তাহলে এই হলো জ্যাটা, তাহলে এই হলো 5 সেন্টিমিটার দূরত্বে। ওকে, তাহলে আমরা জানি এই যে লম্বটা সে হলো এই জ্যাটাকে দুই ভাগে ভাগ করছে, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা জাস্ট এই অংশটুকু বের করে ফেলতে পারি। অংশ বের করে ফেললে এটাকে 2 দ্বারা গুণ করে দিলে আমরা পুরো জ্যাটার কি দৈর্ঘ্যটা খুব ইজিলি পেয়ে যাবো। এই অঙ্কটা করে ফেলা হয়েছে। তা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে দেখো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কি ব্যাসার্ধ, তো দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়, 3টি বৃত্ত। এই যে কোশ্চেন। পরিধি ব্যাসের অনুপাত আমরা আগে বলছিলাম পাই, তারপরে আমাদের π/10 রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর করলে কত হবে। এটা যদিও হচ্ছে যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কারণ বিসিএস সাধারণত রেডিয়ানের অঙ্ক আসে না, এরপরও তোমাকে একটু আইডিয়া থাকা লাগবে বলে আমরা মনে করি। সেটা হচ্ছে যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে যে পাই রেডিয়ান। আচ্ছা, রেডিয়ান হচ্ছে কোণের একটা একক, হ্যাঁ, আমরা ডিগ্রি যেরকম একটা একক, রেডিয়ান হলো আরেকটা একক। তো ডিগ্রি রেডিয়ানের মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তার মানে হচ্ছে যে 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে যে আমাদের π/180 রেডিয়ান। অনুরূপভাবে আমরা বলতে পারি আমাদের যে পাই রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে যে 180, তাহলে আমাদের 1 রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের 180/পাই, পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু 180/পাই ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা যদি রেডিয়ানকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে 180/পাই দ্বারা আমরা কি করে দিব, ভাগ করে দিব। আর ডিগ্রিকে রেডিয়ানে নিতে চাইলে আমরা তখন π/180 দ্বারা ভাগ করে দিব। হ্যাঁ, এটা ইজিলি এই জিনিসটা মনে রাখতে পারবা, যে একটা মনে রাখবা। তাহলে এই যে রেডিয়ান হলে আমরা তখন হলো পাই নিচে, মানে আমরা আমরা যাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব, আমরা এটা মানে একটু মনে হেফাজত হয়ে যাচ্ছে। ওকে, তোমাকে বললো যে এখানের মধ্যে যে এক্স রেডিয়ান, একে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তো ডিগ্রিতে কনভার্ট করলে সবসময় মনে রাখবা তোমার হচ্ছে যে 180 কে তুমি সেক্ষেত্রে উপরে রাখবা, পাইকে নিচে রাখবা। আবার যদি বলে আমাদের এক্স ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করব, এক্স ডিগ্রিতে কিসে কনভার্ট করবো, রেডিয়ানে, তো সেক্ষেত্রে তোমার এই রেডিয়ানের পাই উপরে থাকবে, ডিগ্রি 180 নিচে রাখবা। জাস্ট এটা তুমি সিম্পলি মনে রাখলেই এই অঙ্কগুলো করে ফেলতে পারবা। 3টি সমান যে একটা বিন্দুতে ছেদ করলে ও বিন্দুটির অবস্থান হবে বৃত্তের, ডেফিনেটলি এটা হচ্ছে কেন্দ্রে, কারণ এখানের মধ্যে যে সমান সমান যে একটা বিন্দু যে ছেদ করে, তাহলে 3টা সমান সমান যে একটা বিন্দু ছেদ করলে ওখানে অবশ্য সেটা বৃত্তের কেন্দ্র, ছিল অন্য কোনো ওয়ে নাই। হ্যাঁ, তারপরে বৃত্তের কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস, আমরা আগে বলছিলাম বৃত্তের কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য। তো কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে বৃত্তের ব্যাসটা আসলে 10 সেন্টিমিটার। ব্যাস 10 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ হচ্ছে কত, 5 সেন্টিমিটার। কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্বে, তাহলে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে, এই হলো দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। হ্যাঁ, দৈর্ঘ্য জ্যার দৈর্ঘ্য কত, তাহলে দেখো আমরা যেটা বলছে, আমাদের বলছে যে কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য। তো কেন্দ্রগামী জ্যার দৈর্ঘ্য মানে যদি 10 হয়, তার মানে এটা আসলে ব্যাস, তো ব্যাসার্ধ হচ্ছে 5। তার মানে আমাদের এটা বিন্দু যদি হয়, একটা জ্যার দৈর্ঘ্য বের করতে বলছে। এখন এই কেন্দ্র থেকে এই জ্যার দূরত্ব দেওয়া আছে আমাদের কতটুকু, 3 সেন্টিমিটার। এখন ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এটা যদি 5 হয়, এটা 3 হয়, এটা ডেফিনেটলি 4 হবে। ওই যে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, এটা যদি 4 হয়, তাহলে আমাদের এই যে লম্বটা আমাদের এই জ্যাটাকে দুই ভাগে ভাগ করছিল, এক ভাগ সমান যদি 4 হয়, তাহলে এই ভাগ সমান 4, তার মানে যোগফল হচ্ছে কত, 8। তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জ্যার উপরে লম্ব, তাহলে ওডি হচ্ছে এবি জ্যার উপরে লম্ব। এডি ইকুয়াল টু 3 হলে, তাহলে এই এডি ইকুয়াল টু হচ্ছে 3,
এবি সমান কত? এবি সমান ডাবল হবে, জাস্ট ডাবল। তারপর বলছে দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ হচ্ছে 110 ডিগ্রি। বৃত্তস্থ কোণের পরিমাণ কত? আমরা বলছিলাম বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের জাস্ট অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 110 হয় তাহলে বৃত্তস্থ কোণ হবে 55 ডিগ্রি। তাহলে এই যে অঙ্কগুলো যেখানে মধ্যে এটা বলা হয়েছে বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, ব্যাসার্ধ কত? তাহলে এটা কি বলতে চাইছে এখানের মধ্যে? আমাদের বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য একটি জ্যা যেটা আমাদের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার, তাহলে এটা হলো 12 সেন্টিমিটার এবং কেন্দ্র এই যে লম্বটা একে দুই ভাগে ভাগ করছে, তাহলে যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এতটুকু হলো 5, এতটুকু হচ্ছে কি 5। আমি বলছি এই ব্যাসার্ধটা কত? তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু হবে আমাদের এই যে অতিভুজ ইকুয়াল টু হবে আমাদের এই লম্ব স্কয়ার প্লাস আমাদের ভূমি স্কয়ার। এরপর আমরা এটাকে রুট করে আমরা মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে তুমি ইজিলি এই প্রবলেমগুলি তুমি একটু করলে, একটু মনোযোগ সহকারে দেখলে এই প্রবলেমগুলো সলভ করা খুব ইজি, কঠিন কোনো কিছু না। বৃত্তের উপরস্থ কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? স্পর্শক মানে কি? এই যে বৃত্ত তার পরিধির উপরে যদি কোনো বিন্দু নাও তখন এটা টাচ করে তোমার যে রেখাটা আঁকা যায় তাকে বলে স্পর্শক। সবসময় বৃত্তের পরিধির একটা বিন্দু দিয়ে কেবলমাত্র এখানের মধ্যে আমরা শুধুমাত্র একটা স্পর্শক আঁকতে পারবো, অন্য হচ্ছে বেশি স্পর্শক আঁকা পসিবল না। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ অলওয়েজ 90 ডিগ্রি হবে। এই যদি হয় বৃত্ত আর এই যদি হয় ব্যাসার্ধ, তাহলে আমাদের কেন্দ্র থেকে স্পর্শক পর্যন্ত আমরা যদি কোনো রেখা টানি তখন এটা এই কোণটা হবে অলওয়েজ 90 ডিগ্রি। তারপর দেখো আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ওকে, এবি, এই বিন্দুটি স্পর্শক, ওকে, এ ও বি কোণ সমান যদি 60 ডিগ্রি হয়, বলছে এই কোণটা হচ্ছে যে 60 ডিগ্রি যদি হয় তখন ওরা বললো যে এ বি ও কোণের মানটা কত। এখন দেখো আমরা জানি যে স্পর্শকের সাথে যে কোণটা এটা হচ্ছে যে 90 ডিগ্রি কোণটা, এটা কত? 90 ডিগ্রি, ওকে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 150। তিনটা মিলে কত? 180। 180 থেকে 150 গেলে কত? 30। এভাবে মুখে মুখে তুমি এটা হিসাব করে ফেলতে পারো, ওকে। তাহলে এখানে আসো আমাদের এখানের মধ্যে বৃত্তের চতুর্ভুজের চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটা কত? ওকে, এখানে একটা কথা আছে সেটা হচ্ছে বৃত্তের মধ্যে অন্তস্থ যদি কোনো চতুর্ভুজ যদি থাকে তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণ দিয়ে সমষ্টি হলো 180 ডিগ্রি, ওকে, 180। তাহলে একজন যদি হয় 70, বাকি জন হবে 110। এখানে বলছে বিএডি কোণ, এটা যোগফল 180 হবে, ওকে। এখন বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সংক্রান্ত। বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে ওই বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে? তাহলে দেখো ব্যাসার্ধ যদি দেখি আমরা তাহলে আমাদের এখানের মধ্যে আমি তোমাদের দুটো ওয়েট এখানে দেখাবো, হ্যাঁ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরো আগে ছিল, ধরো আমাদের ছিল সাপোজ আর, ওকে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এখন বলছে যে বৃত্তের ব্যাসার্ধ 20% কমে, তাহলে 20% কমে মানে তোমার এই আর থেকে 0.2 আর কমে গেছে, তাহলে বর্তমান আছে কত? 0.8 আর, তাই না? 20% মানে একটা আর একের 80% আছে, আর মানে তোমার 20% কমলে কত পার্সেন্ট আছে? আর 80% আছে। তো একের 80% কত? 0.8। একটা আর থেকে 20% কমলে এখন কত? 0.8 আর আছে। তো এখন ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই 0.8 আর স্কয়ার। তাহলে আমরা পাই 0.8 কে আমরা যদি এটাকে যদি আমরা যদি করি কত কত পাওয়া যাবে? স্কয়ার করলে 0.64, তাই না? 0.64 আর স্কয়ার, তার মানে আমরা পাচ্ছি 0.64 পাই আর স্কয়ার। তাহলে আমরা পরিবর্তিত ক্ষেত্রফল পাচ্ছি 0.64 পাই আর স্কয়ার। তাহলে আগে ছিল পাই আর স্কয়ার, এখন হচ্ছে 0.64 পাই আর স্কয়ার। তাহলে কত পার্সেন্ট, কতটুকু কমলো? 0.36 পাই আর স্কয়ার কমলো। কতটুকুর মধ্যে? পাই আর স্কয়ারের মধ্যে। তাহলে পাই আর স্কয়ারের মধ্যে কমছে 0.36 পাই আর স্কয়ার, ওকে। একের মধ্যে কত? 100 এর মধ্যে কত? তাহলে আমরা যদি একে পাই আর স্কয়ার দ্বারা যদি ভাগ করে দিই পাচ্ছি কত? 0.36।
তাহলে আমরা একের মধ্যে আমাদের কমছে 0.36, তাহলে 100 মধ্যে কমছে আমাদের 0.36 ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে আমাদের 36%। এবার তুমি খুব ইজিলি অঙ্কটা সলভ করে ফেলতে পারো। হ্যাঁ, এখন আসো তোমার আমরা শতকরা চ্যাপ্টারে একটা আমরা ছোটখাটো একটা জিনিস পড়ছিলাম যে মনে রাখতে হবে তোমার যদি ই স্কোয়ার কোনো কিছু স্কোয়ারলি কমছে, তার মানে কোনো কিছু গুণফল আকারে কমছে, ধরো দৈর্ঘ্য কমছে, তোমার দৈর্ঘ্য কমছে প্রস্থ কমছে, ধরো এখানের মধ্যে পরিবর্তিত হয়ে এটা এরকম একটা আয়তক্ষেত্র হলো। হ্যাঁ, দৈর্ঘ্য কমছে প্রস্থ কমছে এবং দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কি গুণের সম্পর্ক। বৃত্তের মধ্যে কিন্তু তোমার এই ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল কিন্তু তোমার গুণের সম্পর্ক, তাই না, দুইটা আর মধ্যে। তার মানে 20% কমা মানে হচ্ছে যে তোমার একটা আর 20%, অপরাধটাও কি 20%। শতকরা চ্যাপ্টারে তোমাদের পড়াইছিলাম যে তোমার একটা পি কমলো আর একটা কিউ কমলো, হ্রাস বৃদ্ধি হইলো, তখন সূত্র পড়াইছিলাম। তাহলে এখানে সূত্রটা ছিল এরকম যে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ, তারপরে প্লাস পি ইন্টু কিউ ডিভাইড বাই 100। এই সূত্র ইউজ করে তুমি অঙ্কটা করে ফেলতে পারো। তাহলে দেখো প্রথমবার আমাদের কমছে কত 20%। হ্যাঁ, কমছে কত, আমি জাস্ট এখানে করি। তাহলে আমাদের এখানে কমছে -20, আবার কমছে -20 প্লাস -20 যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 400, নিচে হচ্ছে আমাদের 100। ওকে, তাহলে আমরা এখানে যদি করি এখানে পাচ্ছি আমরা কত 4। তাহলে -20 ইকুয়াল টু হচ্ছে -40 এবং হচ্ছে আমরা +4 ইকুয়াল টু হচ্ছে -36, মানে 36% এখানের মধ্যে এটা কমে গেছে। তারপর দেখো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে কি কি বলছে দেখো, বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে আমরা এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, অন্তঃস্থ একটা বর্গক্ষেত্রে 4টি বাহু, তাহলে এই 4টা বাহু দ্বারা, এই 4টে অন্তঃস্থ বর্গক্ষেত্রের 4টি বাহু দ্বারা এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তার মানে এই জায়গাটা ওকে, এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা। তার মানে এটা যদি আমাদের পুরো বৃত্ত আর এটা যদি আমাদের সরি আমাদের যদি আয়তাকার ক্ষেত্র হয়ে গেছে। ওকে, তার মানে এই জায়গাগুলি ঠিক আছে, এই জায়গাগুলি এবং এই জায়গাগুলি। তার মানে হচ্ছে আমরা যদি টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করে দিতে পারতাম, সেই ক্ষেত্রে আমরা খুব ইজিলি আমরা হচ্ছে এই জায়গাগুলি আমরা বের করে ফেলতে কি পারতাম। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কত, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। তো আমাদের আর এর মান দেয়া আছে 2, তার মানে আমাদের পাই 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 পাই। ওকে, এখন বলছে আমাদেরকে যে বর্গক্ষেত্রে আমরা এখন কিভাবে বের করবো। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করব কিভাবে। এখন তুমি যদি এখানে একটু যদি চিন্তা করো, আমাদের এই যে আমাদের বিশাল একটা এই যে বর্গক্ষেত্রে একটা কি দেখা যাচ্ছে, একটা কর্ণ দেখা যাচ্ছে, তাই না, কর্ণ। তাহলে আমাদের এই যে কর্ণটা, এই আসলে কি, এই কর্ণের মধ্যে কি আছে, কর্ণের মধ্যে আমাদের আছে এখানের মধ্যে 2টা ব্যাসার্ধ আছে, রাইট। তাহলে বর্গক্ষেত্রে আমাদের কর্ণের মধ্যে কয়টা ব্যাসার্ধ, 2টা ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা কর্ণ মানে হচ্ছে আমাদের √2a, তার মানে আমাদের √2a সমান হচ্ছে 2টা ব্যাসার্ধ, 2টা ব্যাসার্ধ সমান কত এখানের মধ্যে 4। তার মানে হচ্ছে আমাদের এই ইকুয়াল টু হচ্ছে আমাদের 4/√2। তাহলে দেখো আমরা যদি এই √2টাকে আমরা যদি এখানের মধ্যে ধরো আমরা এখানের মধ্যে লিখতে পারবো, আমাদের এই 4টাকে লিখতে পারবো আমরা 2 × 2, তাই না, এবং এই 2কে আমরা লিখতে পারবো 2টা √2, তার মানে 2 × √2 × √2, নিচে আছে একটা √2, তাহলে √2 কাটাকাটি গেল আর থাকে আমাদের 2√2। তাহলে দেখো আমাদের বর্গের একটা বাহু হচ্ছে কত 2√2, একটা বাহু যদি 2√2 হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কত। তাহলে তুমি যদি 2√2কে যদি স্কোয়ার করে দাও তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাবা।
টু কে স্কোয়ার করলে 4 আর রুট কে স্কোয়ার করলে 2 ইকুয়াল টু হচ্ছে 8। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল 4 পাই থেকে আমরা বর্গের ক্ষেত্রফল 8 বিয়োগ করলে আমরা পাবো আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এখন তুমি এখানে যেভাবে বলছো সেটা তুমি করতে পারো। কিভাবে করলো আমাদের, তাহলে এসিডি ত্রিভুজের মধ্যে আমাদের এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এডি স্কোয়ার এবং আমাদের সিডি স্কোয়ার। ওকে, তাহলে এই এসি মানে কত আমাদের 2 যোগ 2, তাহলে আমরা এই এডি হচ্ছে একটা বাহু, আমাদের ডিসি হলে কি তো একটা বাহু, বাহুর দৈর্ঘ্য সমান এ, মানে আমরা 2a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16, শুধু a স্কোয়ার ইকুয়াল টু 8। এইভাবে তুমি পারো, যেভাবে খুশি সেভাবে তুমি এটা বের করে ফেলতে পারো, একভাবে করলে সেটা হয়ে গেল। ওকে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এখন আসো, ধরো বৃত্তের ব্যাস হচ্ছে কত 2r, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত পাই আর স্কোয়ার। বৃত্তের আমরা ব্যাসটা আমরা এটাকে বের করলাম 3 গুণ, তাহলে 3 গুণ হয়ে কত হইলো, এটাকে এটা হয়ে গেল আমাদের 6r, 6r হয়ে গেল। তাহলে এখন যখন বৃত্তের ব্যাসটা আমাদের হয়ে গেল কি 6r হয়ে গেল বৃত্তের ব্যাসটা, এখন আমাদের এখানে আমাদের ক্ষেত্রফল হচ্ছে পাই এবং ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এই যে ব্যাস যদি 6r হয় তার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 3r, তার মানে পাই ইন্টু 3r স্কোয়ার, তার মানে পাই 3 3 9 আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 পাই আর স্কোয়ার। আগে ছিল পাই আর স্কোয়ার, এখন হচ্ছে 9 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে কত গুণ বাড়ছে, এখানে বাড়ছে 9 গুণ বাড়ছে। তাহলে ইজিলি জিনিসটা বের করে ফেলতে পারবা। সোজা কথা, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বাড়বে ক্ষেত্রফল তার স্কোয়ার বাড়বে, তার স্কোয়ার বাড়বে। ইজি হিসাব নিকাশ। বৃত্তের পরিধি ব্যাসের পার্থক্য 90 হলে, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r, দুটো পার্থক্য হলো 90। তাহলে 2r কমন নিলে পাই মাইনাস 1, এখান থেকে আর মানটা ইজিলি বের করে ফেলা যাবে। তারপরে এই অঙ্কটা আমরা একটু করি। এখানে বলছে যে একটি চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে, একবার ঘুরলে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, 1 ঘন্টায় কত মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো চাকার ক্ষেত্রে একটা চাকা ধরো এরকম যদি হয়, কতটুকু দূরত্ব যাবে, তাহলে এখান থেকে সে দূরত্ব শুরু করলো, তাহলে সে ঘুরে 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 আবার এই বিন্দুতে আসলেই যতটুকু দূরত্ব হবে, এই যে চাকাটা ঘুরলো এখান থেকে ঘুরে শুরু করলো, এই জায়গাটা ঘুরলো, ধরো এখান থেকে ঘুরে 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 ঘুরলো, এই যে ঘুরে ঘুরে যদ্দূর আসলো, তাহলে এখান থেকে যদি সে ঘুরে শুরু করে আবার এই বিন্দুতে আসতে যদ্দূর দূরত্ব লাগবে, সোজা বাংলায় এই পরিধির যে দূরত্ব প্রতিবার ঘুরতে সে এতটুকু দূরত্ব কি অতিক্রম করবে। তাহলে ধরো আমরা দেখলাম যে 1 মিনিটে ঘুরে 10 বার, তার মানে 1 ঘন্টায় 60 মিনিটে ঘুরে আসলে 600 বার। তাহলে দেখো একবার ঘুরলে সে অতিক্রম করে আসলে 20 মিটার, তাহলে 60 বার ঘুরলে অতিক্রম করবে আসলে কত মিটার, 20 ইন্টু 600, ইজিলি বের করে ফেলতে পারবা। বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য আগেরবার করছিলাম। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল 9 পাই, চিত্র অঙ্কিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। এখানে দেখো, তাহলে এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এই যে ও এ ইকুয়াল টু হচ্ছে আর, আচ্ছা ক্ষেত্রফল হচ্ছে আমাদের আমাদের ক্ষেত্রফলটা কত আমাদের, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। এই বৃত্তের ক্ষেত্রফল আমরা যেটা বের করলাম পাই আর স্কোয়ার, এটাই হবে না, পাই হবে। তাহলে এই পাই আর স্কোয়ার ইকুয়াল টু দিয়ে আছে আমাদের কি 9 পাই। হ্যাঁ 9 পাই, এই 9 পাই থেকে আমরা পাই পাই কাটাকাটি গেল, আমরা পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু 9, আমাদের আর ইকুয়াল টু থাকতেছে আমাদের 3। তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। এখন এই আর মান আমরা বের করলাম কত 3। আচ্ছা এ আর যদি 3 হয়, তাহলে এতটুকু যদি হয় 3, তাহলে এইটাও তো ব্যাসার্ধ তাই না, এতটুকু 3 হবে, তাহলে পুরো এডির মানটা আসবে কত 6, পুরো এডির মান 6। একটা বিষয় খেয়াল করো, এখানের মধ্যে এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। ওকে, এখন আমরা যদি যে কোনো একটা বাহুর মান যদি পেতাম, ধরো এই ত্রিভুজের মানটা আমরা যদি পাই, তাহলেই পরে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বের করে ফেলতে পারতাম। কারণ দেখা যাচ্ছে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, সুতরাং একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানতাম তখন আমরা এটাকে √3 বাই আমরা 4a স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা সলভ করে ফেলতে পারতাম, তাই না।
এখন তাহলে আসো আমরা এটা একটা বাহু দৈর্ঘ্য জানার চেষ্টা করি। তাহলে দেখো তো, আমি আবার চিন্তা করো তো, আমাদের এই যে একটা ত্রিভুজ এ বি ডি, একটা ত্রিভুজ যার লম্ব আমরা জানা আছে, সেটা হচ্ছে আমাদের কাছে 6। তাহলে এই অতিভুজটা আমরা জানতে চাচ্ছি, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কযুক্ত আমরা ত্রিকোণমিতির কোন সূক্ষ্মকোণ। তা এটা তো 60 ডিগ্রি, তাই না, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সবগুলো কোণই সমান। তাহলে এই এটা যদি থিটা যদি হয়, তাহলে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে যে লতি, লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের এডি, অতিভুজ হচ্ছে আমাদের কাছে এবি। তাহলে আমরা সাইন থিটা হচ্ছে সাইন 60 ডিগ্রি। এখন বলবো ভাই 60 ডিগ্রি মান তো পাই না, সাইন 60 মান কত? সাইন 60 মান হচ্ছে যে, মনে রাখতে হবে, মনে রাখবা, সাইনের যে মুখস্থ করে ফেলো, 0 ½ 1/√2 √3/2 1। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি সাইন। আচ্ছা, এটা মনে রাখবা, সাইনের জন্য 0 1 2 3 4, 4 দিয়ে ভাগ করলে রুট করতে হবে। এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এটা লাগবে আমাদের। তার মানে 4 দ্বারা ভাগ করে রুট, তাহলে কত আসে আমাদের? √3/2। তাহলে আমরা এখানের মধ্যে এই সাইন 60 মানে হচ্ছে আমাদের √3/2, 6/ab। এখান থেকে আমরা যদি গুণ করি, তাহলে আমরা √3ab ইকুয়াল টু পাচ্ছি কত? 6 × 12। তাহলে আমরা শুধু ab ইকুয়াল টু 12/√3। তাহলে এইগুলি একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি পাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে আমরা ইজিলি আমরা √3/4 a স্কয়ার এই সূত্র দিয়ে আমরা এটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। খুব ইজি একটা অঙ্ক। এত বড় অঙ্ক সাধারণত আসে না, এরপর করে রাখা আর কি। হ্যাঁ, একটা বৃত্তস্থ বর্গের ব্যাস 2a। তাহলে আমাদের বললো একটা এই যে বৃত্তের এই যে ব্যাস এটা 2a, তাহলে এ এবং এ। বৃত্তটির পরিধিকে ঘিরে আরেকটি বহির্বর্গ আছে, তাহলে আরেকটা বহির্বর্গ, বৃত্তের পরিধি ঘিরে আরেকটা বহির্বর্গ আছে। বাইরের বর্গ এবং ভিতরের বর্গের ক্ষেত্রফলের পার্থক্য কত? তাহলে আমাদের এই বর্গ এবং এই বর্গের ক্ষেত্রফলের ডিফারেন্সটা বের করতে বলছে। তাহলে দেখো, আমাদের বৃত্তের ব্যাস যেহেতু আমাদের 2a, এই ব্যাসটা কত? 2a। তাহলে এই কারণ এটা তো আমাদের এতটুকু হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ। তাহলে এই পুরোটা হচ্ছে কি আমাদের, এই পুরোটা হচ্ছে আমাদের 2a। এই 2 আবার কার বাহুর দৈর্ঘ্য? বাইরের বৃত্তটার বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, বাইরের বর্গটার বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের বাইরের যে বর্গটার প্রতিটা বাহু কত? 2a। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 4a স্কয়ার। ওকে, এখন দেখো আমরা তাহলে একটা বের করে ফেললাম, সেকেন্ডটা বের করি। তাহলে আমরা বৃত্তের ব্যাস যদি আমাদের 2a যদি হয়, সেই 2a টা আসলে আমাদের কি, আমরা একটু চিন্তা করে যদি বের করি, দেখো দেখো আমাদের এই হলো আমাদের একটা বৃত্ত, এবং এখানের মধ্যে একটা বৃত্তের মধ্যে একটা কি আছে, একটা বর্গ আছে আমাদের, এই যে বর্গ, একটা আমাদের বর্গ। এখন মনে রাখতে হবে আমাদের এটা যেরকম একটা ব্যাসার্ধ, আমরা যেরকম এটা যেরকম একটা ব্যাসার্ধ, এটা যে একটা ব্যাস, এতটুকু একটা ব্যাসার্ধ, এতটুকু একটা কি ব্যাসার্ধ। এটা কি বলতো, এটা এই জায়গাটা, এটা কি, এটা কি, এটা এইটাও একটা কি, এইটাও একটা ব্যাস। এখানে একদম আমরা জাস্ট এখান থেকে একদম কেন্দ্রচ্ছেদ করে এদিকে পর্যন্ত নিয়ে আসছি। তাহলে এই যে ব্যাসটা, এটা কি, এটা হচ্ছে বর্গের কর্ণ। তাহলে আমাদের এটা ব্যাসার্ধ, এটা ছিল এ, তাই না? তাহলে এই ব্যাসার্ধটা কি এ, তাহলে এটা কি এ, তাহলে এই বৃত্তের কর্ণটা কি 2a, কর্ণটা কি 2a। এখন আমরা এটা ছোট বর্গটার কর্ণ, আমরা জানি যে বৃত্তের বর্গের কর্ণের সূত্র আমরা কি জানি, কর্ণ হচ্ছে আমাদের √2 ইন্টু এক বাহু, তাই না, ইন্টু এক বাহু। তার মানে এই যে কর্ণটা আমরা পেলাম, এই কর্ণ 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের √2 ইন্টু বর্গের এক বাহু। তাহলে আমরা এই 2 ইকুয়াল টু পাচ্ছি আমরা √2 ইন্টু বর্গের এক বাহু। তাহলে বর্গের এক বাহু ইকুয়াল টু √2a বাই, সরি 2a বাই আমরা √2। তাহলে 2 মানে এখানে দুটো √2 কাটাকাটি গেলে থাকে শুধুমাত্র আমাদের, এটা আমরা হিসাব করি না এখানের মধ্যে, তুমি চাইলে এখানের মধ্যে হিসাবটা করে ফেলো সুন্দর করে, এত দরকার নাই। তাহলে আমাদের এই 2 মানে দুটো √2, হ্যাঁ, √2a, নিচে থাকে √2 কাটাকাটি গেলে আমার থাকে আর শুধুমাত্র √2a। বর্গের ক্ষেত্রফল কত? তাহলে একটা বাহু যদি হয় √2a, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে √2a স্কয়ার। √2 কে স্কয়ার করলে 2, একে স্কয়ার করলে
এ স্কোয়ার, 2a²। তাহলে প্রথম পেয়েছিলাম আমরা 4a², এখন পেলাম আমরা 2a²। তার পার্থক্য হচ্ছে 2a²। পরেরটা হচ্ছে যে এখানের মধ্যে ইজিলি বের করে ফেলতে পারবা। আমরা হচ্ছে যে আমাদের এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করে আমরা পূরণ করে ইজিলি সলভ করে ফেলতে পারি। তারপরে এগুলো বিশেষ পরীক্ষায় লিখিতের জন্য আসবে, ভাইবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর একটু করে রাখতে হবে। দুটি বৃত্তের ব্যাস হলো যথাক্রমে একটি বর্গের বাহু এবং অন্যটি ওই বর্গের কর্ণের সমান। কি বলছে? দুটি বৃত্তের ব্যাস হলো যথাক্রমে একটা বাহুর সমান এবং অন্যটি ওই বর্গের কর্ণের সমান। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুটি তুমি মনে করো দুটি বৃত্ত আছে এখানের মধ্যে, দুটি বৃত্তের। তাহলে একটা ব্যাস হলো একটা বর্গের বাহুর সমান আর অন্যটার ব্যাস হলো একটা বর্গের কর্ণের সমান। ছোট বৃত্তটি বড় বৃত্তটির ক্ষেত্রফল অনুপাত কত? তাহলে দেখো এখানের মধ্যে তোমাকে বলছে আমাদের এখানে এই হলো একটা বৃত্ত, আমরা একটা বৃত্ত। তাহলে এই বৃত্তটা এই হচ্ছে যে এই বৃত্তটা এলো ব্যাস, তাই না? এই ব্যাসটা হচ্ছে আমাদের এই যে বর্গটা, আমাদের ধরো এই যে বর্গটা, এই বর্গটার বাহুর সমান। ঠিক আছে, বাহুর সমান হলো। আচ্ছা, আর অন্য বৃত্তটা বর্গের কর্ণের সমান, অন্য বৃত্তের ব্যাসটা। তাহলে এই যদি আমাদের বর্গে যদি আমাদের কর্ণ, তাহলে মানে আমাদের বাকি বৃত্তটা হচ্ছে আমাদের কি এই যে এতটুকু, যে উপরে যা এই যে বাইরের বৃত্তটা, এই যে বাইরের বৃত্তটা। এখন আমাদের বলছে যে দুটা বৃত্তের ক্ষেত্রফল অনুপাত কত। প্রথম আমরা ধরলাম আমাদের এই বর্গের বাহু হচ্ছে আমাদের কত, এ। তাহলে বর্গের বাহু যদি এ হয়, তাহলে আমাদের এই যে কর্ণটা কত, কর্ণটা হচ্ছে কি √2a। তাহলে আমাদের যেহেতু বলছে ছোট বৃত্তটির ব্যাস হচ্ছে বাহুর সমান, তার মানে ছোট বৃত্তের ব্যাস হচ্ছে এ, বাহুর সমান, তার মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি a2। ওকে, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি a2 হয় আমাদের, এবং আমাদের যদি a2 দেয়া থাকে, তাহলে এখান থেকে আমরা ইজিলি ক্ষেত্রফলটা কি বের করে ফেলতে পারবো। তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত, পাই ব্যাসার্ধ স্কয়ার। এই ছোট বৃত্তের জন্য প্রযোজ্য। এখন বড় বৃত্তের ক্ষেত্রে আসি। এখন আমাদের বড় বৃত্তের ক্ষেত্রে আমাদের এই যে বর্গের কর্ণ হচ্ছে আমাদের √2a। ওকে, তাহলে এই যে √2a এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাস, কিন্তু কর্ণ। তাহলে বড় বৃত্তের ব্যাস যদি √2a হয়, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ডিভাইডেড বাই এত। তাহলে আমরা যদি এখানে a2 মানে কটা √2 আছে এখানের মধ্যে, দুটো √2 আছে মনে মনে, তাই না? √2 × √2, √2 কাটাকাটি গেলে আমাদের কি থাকে, একটা √2 থাকে। তাহলে আমাদের a/√2। তার মানে আমাদের বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে a/√2। তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই ব্যাসার্ধ স্কয়ার, পাই a/√2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি স্কয়ার যদি দিয়ে দিই, তাহলে পাই a²/r ইজ টু পাই a², 2 √2 উপরে যদি স্কয়ার থাকে তাহলে শুধু 2 থাকে। তাহলে পাই a²/4 ইজ টু পাই a²/2। আমরা যদি উভয় পক্ষকে এখানে যদি আমরা এখানে যে একটা 2 যদি না এখানের মধ্যে আমরা এটাকে আমরা একটু এখানে হিসাবটা করে দিচ্ছি। তাহলে আমাদের এই হচ্ছে পাই a²/4 ইজ টু আমাদের থাকলো পাই a²/2। ওকে, তাহলে এখানে পাই a² কাটাকাটি গেল, থাকলো আমাদের 1/4 ইজ টু 1/2। ওকে, এখন আমরা যদি একে যদি আমরা যদি পূর্ণসংখ্যা করার জন্য 4 দ্বারা গুণ করে দিব, তাহলে 1/4 এখানে 4 দ্বারা গুণ করলাম, এখানে কি করে দিলাম 4 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 4 4 কাটা গেল 1 ইজ টু এখানে কত থাকলো 2, 1:2। ইজি। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হলো 3:2। আর বৃত্ত দুটি ক্ষেত্রফল অনুপাত কত? এটাও খুব আমরা সিম্পল। আমরা একটা কথা বলছিলাম যে ব্যাসার্ধ যত হবে ক্ষেত্রফল হবে তার স্কয়ার। তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 3:2 হয়, তাহলে ক্ষেত্রফল অনুপাত হবে 9:4। সিম্পল, কোনো অঙ্ক করা ছাড়াই এটা ইজিলি এটা সলভ করা যাবে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে, বলছিলাম আমরা বৃত্তের ব্যাস বৃদ্ধি পাক আর ব্যাসার্ধ বৃদ্ধি পাক, ক্ষেত্রফল তার স্কয়ার পরিমাণ বাড়বে। তার মানে যেহেতু এখানে স্কয়ারের সম্পর্ক আর এর সাথে কি স্কয়ারের সম্পর্ক, 3 গুণ বাড়লে ক্ষেত্রফল 9 গুণ বাড়বে সোজা, 4 গুণ বাড়লে ক্ষেত্রফল 16 গুণ বাড়বে, 5 গুণ বাড়লে 25 গুণ বাড়বে। বৃত্তের ব্যাসার্ধ শতকরা 50% যদি বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটুকু? দেখো আমরা পার্সেন্টকে আমরা কত গুণ এটাকে একটু কনভার্ট করি। তুমি একটু চিন্তা ভাবনা করো তো যে 2 গুণ বাড়ছে মানে কি।
আগে যদি 100 থাকে, এখন হচ্ছে কত 200, তার মানে 100 বাড়ছে, তাই না? 100 বাড়ছে, তার মানে 100% বাড়া, এটার অর্থ হচ্ছে কত, এটা জাস্ট ডাবল হয়ে গেল, আগে যা ছিল তার চেয়ে 100 গুণ বেড়ে গেল, জাস্ট ডাবল হয়ে গেল। তাইলে যদি তোমাকে এখানের মধ্যে বলা হয়ে থাকে যে 50% বাড়ছে, 50% বাড়ছে, তার মানে আগে যদি হয় 100, বর্তমান হচ্ছে 150, তাহলে কত গুণ বাড়ছে বলো তো? 100 থেকে 150 হলে কত গুণ বাড়ছে? 1.5 গুণ বাড়ছে, তাই না? তাহলে 1.5 গুণ যদি বাড়ে, তাহলে ক্ষেত্রফল বাড়বে কত গুণ? 1.5 এর স্কোয়ার গুণ। তাহলে 1.5 এর স্কোয়ার কত? 1.5 কে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমাদের থাকলো এখানের মধ্যে 15 15 হচ্ছে 225, তাহলে থাকলো আমাদের 2.25। তাহলে আমাদের ক্ষেত্রফল বাড়লো এক্স্যাক্টলি আমাদের এত গুণ, 2.25 গুণ। আর 2.25 গুণকে তুমি যদি এখন আবার যদি তুমি শতকরা কনভার্ট করতে চাও, তাহলে তুমি দেখো যে 2.25 গুণ ক্ষেত্রফল তোমার বৃদ্ধি পেয়েছে। এখন এটাকে যদি তুমি বলো, তুমি তাহলে এটাকে পার্সেন্টে যদি তুমি কনভার্ট করতে চাও, তাহলে তুমি কিভাবে করবা? 2.25 গুণ বৃদ্ধি পেয়েছে মানে কি? আগে যদি হয় 100, বর্তমান আছে কত? 225, তাই না? তবে 100-র মধ্যে বাড়ছে কত? 125। তাহলে তুমি যদি এখন পার্সেন্টেজ করো, তাহলে 125%, কারণ পার্সেন্টেজ সবসময় 100-এর উপরে হিসাব হয়, রাইট? এটা যদি না বুঝে থাকো, তাহলে এইভাবে তুমি করতে পারো। এখানে যেটা বলছে যে বৃত্তের ব্যাসার্ধ হলো আর, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে 50% যদি বাড়ে, তাহলে আর এবং আর এর 50%, তার মানে আমরা আর এর 50% মানে কি? আমাদের হচ্ছে যে উপরে থাকবে 50 আর নিচে থাকলে কত? 100, তার মানে r/2। তাহলে r/2 আর আর যোগ করে দিয়েছে, তাহলে r প্লাস r/2 যোগ করে দিয়েছে, যোগ করলে লসাগু করলে 3r/2 একক হয়। ক্ষেত্রফল হচ্ছে তখন এত বর্গ একক হয়, বৃদ্ধি পেয়েছে এত থেকে এত বর্গ একক, তাহলে এত বর্গ একক বাড়ছে এতটুকু, 100 কতটুকু বাড়ছে। হ্যাঁ, আর তুমি কি মনে করো না, এটা না করে আমাদের সবচেয়ে শর্টকাট যেটা আমরা বলছিলাম যে যখন এটা হচ্ছে যে দ্বিঘাত পরিমাণ বাড়ছে, প্রথম 50 বাড়ছে আবারও 50 বাড়ছে, তখন সেক্ষেত্রে আমাদের শতকরা বৃদ্ধি কত? এটা খুব আমরা শতকরার মধ্যে পড়ছিলাম। প্রথমে 50 বাড়লো, যোগ 50 বাড়লো, যোগ 50 ইন্টু 50 ডিভাইড বাই 100। এটা খুব সিম্পল, এটা মনে রাখতে পারো চাইলে। হ্যাঁ, আচ্ছা, বলছে গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি 4 মিটার, গাড়িতে কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকা থেকে 100 বার বেশি করবে? ওকে, তাহলে ধরলাম অতিরিক্ত দূরত্ব 100 মিটার ধরে নিলাম আমরা, সেটা পরে হিসাব হবে। তাহলে আমরা আগে দেখতে হবে যে সামনের চাকা যেহেতু তার পরিধি হলো 3 মিটার, তাহলে 3 মিটার যাবে সে একবার ঘুরে, তাহলে সে 1 মিটার যাবে 3 ভাগের একবার ঘুরে, x মিটার যাবে আমাদের হচ্ছে যে 3 ভাগের x বার ঘুরে। আবার পিছনের চাকা 4 মিটার যাবে একবার ঘুরে, তাহলে 1 মিটার যাবে কত ঘুরে, x মিটার যাবে এতবার ঘুরে। তাহলে দেখো এই x/3 বার ঘুরে আমাদের সামনের চাকা হচ্ছে আমাদের x মিটার যাবে, আর পিছনের চাকা হইলো x/4 বার ঘুরে সে x মিটার যাবে। এখন বলছে আমাদের যে সামনের চাকা হলে বেশি ঘুরতে 100 বার বেশি ঘুরতেছে, তখন x/3 থেকে আমি x/4 যদি বিয়োগ করি, তাহলে আমরা কত হবে? 100 হবে। এখান থেকে আমি চাইলে ইজিলি x এর মানটা বের করে ফেলতে পারি। বৃত্তাকার মাঠের ব্যাস দিল 26 মিটার, তাই ব্যাসার্ধ হলো 13 মিটার। ওকে, মাঠের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে মাঠের বাইরে চারিদিকে যদি 2 মিটার রাস্তা থাকে, তখন এখানে বলছে যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা কত? তাহলে সিম্পল একটা হিসাব এখানের মধ্যে, আমাদের এখানের মধ্যে এই বৃত্ত তার আমাদের ব্যাস হলো 13, আমাদের এখানের মধ্যে ব্যাস হলো 26, ব্যাসার্ধ হলো 13। এখন বলছে মাঠের বাইরে আমাদের একটা রাস্তা আছে, রাস্তা কতটুকু? 2 মিটার চওড়া, তাহলে এটা হলো 2 মিটার চওড়া রাস্তা। এখন বলছে আমাদেরকে এখানের মধ্যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত? তাহলে দেখি আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল যদি বের করতে চাচ্ছি আমরা, তাই সেক্ষেত্রে আমরা এই রাস্তা সহ এই আমাদের ফুল ব্যাসার্ধটা কি করতে হবে? নিতে হবে। এটা যদি হয় 13, এটা যদি হয় 2, তাহলে আমাদের রাস্তা সহ আমাদের ব্যাসার্ধটা কত? 15। রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, আর হচ্ছে 15। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে, তাহলে আমাদের 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? এটা হচ্ছে আমাদের ডিগ্রি এবং রেডিয়ান, ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি
যে কোনো কিছু একবার যদি ঘুরে, একবার ঘুরলে এখান থেকে ঘুরে 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 আবার আগের জায়গায় ফিরে আসতে আমার কত ডিগ্রি কোন অতিক্রম করে, দেখি তো একটু চিন্তা করি তো আমরা। এখান থেকে এখানে পর্যন্ত কত ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270, 360। একবার পূর্ণ ঘূর্ণনে মূলত 360 ডিগ্রি কোণ কি অতিক্রম করে। এখন দেখি তো আমরা, প্রতি মিনিট হচ্ছে 90 বার ঘুরে, তাহলে একবার অতিক্রম করে 360 ডিগ্রি, তাহলে 90 বার অতিক্রম করে কত ডিগ্রি, আমাদের এত ডিগ্রি অতিক্রম করে। আচ্ছা, এখন আমাদের এই যে 90 বার ঘুরে এত ডিগ্রি যে অতিক্রম যে করে, এখন এটা কতক্ষণে, এটা 1 মিনিটে, প্রতি মিনিটে, তার মানে 60 সেকেন্ডে সে আসলে এত ডিগ্রি যায়, এবং 1 সেকেন্ডে সে 540 ডিগ্রি যায়। আমাদেরকে এটা জানতে চাইছে, ঠিক আছে। খুব ইজিলি আমরা চাইলে এভাবে এটা বের করে ফেলতে পারি। বৃত্তের ক্ষেত্রফল যদি 9 গুণ বাড়ে, ব্যাসার্ধ কত গুণ বাড়বে, উল্টা করছে। আমরা বলছিলাম ব্যাসার্ধ যদি হয় 9, ক্ষেত্রফল বাড়বে, ব্যাসার্ধ যদি হয় 3, ক্ষেত্রফল বাড়বে 9, ব্যাসার্ধ যদি বাড়ে 4, ক্ষেত্রফল বাড়বে হচ্ছে যে 16 গুণ। তাহলে এখন উল্টা করে বলছে জাস্ট, চাকার ব্যাস 4.2, 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে। আবারও বলি, এখানে প্রতিবার ঘোরার জন্য পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, তাহলে পরিধির জন্য লাগবে 2πr। তাহলে আমাদের কাছে যেহেতু ব্যাস দেয়া আছে 4.2, তার মানে এখানে আর হচ্ছে কত, যদি ভাগ করলে 2.1, তাহলে আমরা 2π × 2.1 এটা দিলে আমরা কি পাচ্ছি, পরিধি পাচ্ছি। এবং এই পরিধি যে দূরত্ব এটা অতিক্রম করে মূলত একবার ঘুরে, তাহলে 330 মিটারের জন্য সে কতটুকু অতিক্রম করবে। বৃত্তের ব্যাসের অনুপাত 1:3, 1:3, তাহলে ক্ষেত্রফলটা কোনো হিসাব করার দরকার নাই, জাস্ট স্কয়ার করে দিলে হয়ে যাবে 1:9। ক্ষেত্রফল যদি হয় 18π, তার মানে পাই এর স্কয়ার ইকুয়াল 18π হলে এখান থেকে আমরা পরিসীমা 2πr আর মান বের করে এটা বের করে ফেলা যাবে। এই যে এই কোশ্চেনে দেখি, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল বি ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান হলে, তাহলে আমরা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে বলছিলাম ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে আমাদের ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই উচ্চতাটা আসলে প্রস্থ, তাহলে আমাদের বি হচ্ছে আমাদের বি হচ্ছে ভূমি। ধরে নিলাম আমার আয়তক্ষেত্রের উচ্চতা হচ্ছে এ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, এ বি। ওকে, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কয়ার, তাহলে আমরা এ বি ইকুয়াল টু পাচ্ছি পাই আর স্কয়ার। ওকে, তাহলে আমরা এই ইকুয়াল টু পাচ্ছি মূলত আমরা পাই আর স্কয়ার বাই বি, সিম্পল। একটি ব্যক্তি বৃত্তাকার পথে 30 মিটার দূরত্ব অতিক্রম করার সময় বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ কত। এই অঙ্কগুলি করার জন্য আমাদের যেটা জানা লাগবে, যদি আমি মনে করি না বিশেষ পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ সাধারণত এগুলো আমাদের সিলেবাসে নাই, তারপর আমরা একটু দেখাচ্ছি এখানের মধ্যে। রেডিয়ান আসলে কি বের করে, এই যদি হয় বৃত্ত এবং এটা যদি হয় একটা কেন্দ্র এবং এটা যদি হয় একটা ব্যাসার্ধ, এটা যদি হয় ব্যাসার্ধ, তাহলে আমাদের এই যে চাপটা, এই যে চাপ, এই যে চাপটা, এই চাপটা এবং এটা যদি আমাদের কেন্দ্র উৎপন্ন কোণ, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে রেডিয়ান কোণ ইকুয়াল টু হচ্ছে এই চাপের দৈর্ঘ্য, রেডিয়ান কোণ থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে চাপ এস ডিভাইডেড বাই আমাদের হচ্ছে যে আর, ব্যাসার্ধ আর। আমরা লিখতে পারি চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু হচ্ছে আমাদের থিটা আর। ওকে, তাহলে এই যে থিটাটা বলছিলাম কি, এই থিটাটা হচ্ছে আমাদের, এই থিটাটা হচ্ছে আমাদের রেডিয়ান কোণ। এখন তাহলে আমরা যদি এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি তো কত রেডিয়ান সেটা আমাদের জানা লাগবে, কারণ আমরা জানি যে 180 ডিগ্রি মানে হচ্ছে যে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে যে পাই বাই 180 রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে যে আমাদের পাই বাই 180 ইন্টু কত 60, কাটাকাটি করলে এখানে 3, তার মানে হচ্ছে যে পাই বাই 3 রেডিয়ান। ওকে, তাহলে এই থিটা হচ্ছে আমাদের কত, পাই বাই 3 রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারবো আমাদের চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে থিটা, থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের পাই বাই 3 রেডিয়ান, এবং আরটা হচ্ছে মূলত আমাদের কি ব্যাসার্ধ, আসলে ব্যাসার্ধ। তাহলে এই আর ইকুয়াল টু পাচ্ছি আমরা এস বাই পাই বাই 3। এস এর মান তো দেয়া আছে, এস এর মান কত আমাদের 30 মিটার। এই যে চাপ যেটা এখান থেকে এখানে গেল বৃত্তাকার পথে, ইজিলি আমরা এখান থেকে
বের করে ফেলতে পারি। তাইলে আমাদের এখানের মধ্যে আচ্ছা, বৃত্তকলার ক্ষেত্রফল অংশ আসে পরীক্ষায়। বৃত্তকলার ক্ষেত্রফল কি? বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এখানের মধ্যে আসলে আমরা যখন কোণ দেয়া থাকে এখানের মধ্যে, হ্যাঁ, তাহলে আমরা আবার এটার মধ্যে আমরা এটা আমাদের অনেক সময় পরীক্ষা আসতে পারে যে বৃত্তকলা, যদি এখন কিন্তু আসে নাই, তারপর আসতে পারে। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে যে আমাদের থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। হ্যাঁ, এখানের মধ্যে মূলত আমরা বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ যদি দেয়া থাকে এবং আমাদের যদি কেন্দ্র উৎপন্ন কোণ দিয়ে আমরা হচ্ছে যে এই সূত্রের সাহায্যে বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 77 মিটার স্কোয়ার। বৃত্তাংশের ক্ষেত্রফল মানে ওই বৃত্তকলার ক্ষেত্রফল। যে এটা আবার কি জিনিস, বা বৃত্তকলার ক্ষেত্রফলটা কি জিনিস? বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে আমাদের আমরা যে বৃত্তের আমার যদি কোণ দেয়া থাকে এবং সে কোণটা দেয়া থাকলে যদি কেন্দ্র উৎপন্ন কোণ দেয়া থাকে এবং সে কতটুকু চাপ নিতে পারে, মানে কতটুকু চাপ, চাপ মানে আবার কি, আবার এটা তার প্রশ্ন চলে আসে, তাই না? এই যদি হয় বৃত্ত, তাহলে এই যে যতটুকু ভ্রমণ করলো এটা হলো বৃত্তের চাপ। ওকে, তাহলে আমাদের যদি আমরা যখন বৃত্তকলার ক্ষেত্রফলটা যখন আমরা বের করি তখন আমরা আসলে কেন্দ্র উৎপন্ন কোণ আমাদের জানা থাকা লাগে, এবং কেন্দ্র উৎপন্ন কোণ যদি থিটা হয় তখন সেক্ষেত্রে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র দ্বারাই থিটা বাই 360 ডিগ্রি এবং এটা পাই আর স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারি। তাহলে এখানে আমাদের যে বৃত্তাংশের ক্ষেত্রফল যেটা বলছে সেটা 77 মিটার স্কোয়ার বলছে, এইভাবে আর কি। হ্যাঁ, এইভাবে জাস্ট আমরা করি এটা। এখন এটা যদি যদি না বুঝে থাকো তাহলে তোমাকে আমি একটা জিনিস বুঝাই। ধরো তুমি এই যে পুরো বৃত্তের ক্ষেত্রফল পড়ছো কত ডিগ্রি, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল পড়ছো তুমি পাই আর স্কোয়ার, তাই না? এখানে এটা কত ডিগ্রির জন্য? এটা 360 ডিগ্রির জন্য, তাই না? এই যে পুরো বৃত্ত পুরো, এখন তোমাকে যদি বললো জাস্ট হচ্ছে এতটুকু বের করো, এই জাস্ট আমাদের হচ্ছে এটা ধরে কেন্দ্র, বললো যে জাস্ট এই চাপটুকুর ক্ষেত্রফল বের করতে বললো তোমাকে। এখন তাহলে তুমি কি করবা? তুমি জানো যে পুরো, এবং এই কোণটা ধরো জানো থিটা, তাহলে পুরো 360 ডিগ্রির জন্য, তাইলে পুরো 360 ডিগ্রি কোণের জন্য, কারণ তুমি জানো এই পুরো বৃত্তটা কত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে পুরো 360 ডিগ্রির জন্য তুমি ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 1 ডিগ্রির জন্য হচ্ছে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। তাহলে শুধু এই থিটা যতটুকু বৃত্তাংশ ছেদ করে শুধু থিটার জন্য, তাই সূত্র দাঁড়াবে পাই এর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। তার মানে আমরা সূত্র দাঁড়াচ্ছে পাই স্কোয়ার ইন্টু এই থিটা বাই 360। এই সূত্র দ্বারা আমরা জাস্ট বৃত্তাংশ, জাস্ট অল্প একটু চাপের দৈর্ঘ্য আমরা বের করে ফেলতে পারি, চাপ কতটুকু ক্ষেত্রফল সে ক্যারি করে। তাহলে আমাদের এই যে সূত্র, আমাদের থিটা বাই 360 ইন্টু পাই এর স্কোয়ার, এটা মান দেওয়া আছে 77। এখান থেকে আমরা চাইলে বৃত্তের ব্যাসার্ধটা বের করে ফেলতে পারি। তো বৃত্তের পরিধি আছে 220 মিটার, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে পরিধি 2 পাই আর ইকুয়াল টু 220, এখান থেকে আমরা 2 আর মানটা আমরা বের করে ফেলতে পারি। আমরা জানি এই 2 আরটা হচ্ছে মূলত বৃত্তের কি কর্ণ, এবং কর্ণ ইকুয়াল টু বৃত্তের ইকুয়াল টু √2a। তাহলে √2a ইকুয়াল টু পাচ্ছি আমরা 70.02। এখান থেকে a ইকুয়াল টু পাচ্ছি আমরা 70.02 ডিভাইডেড বাই √2। তাহলে আমরা এখান থেকে ইজিলি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কি করতে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। ওকে, বর্গের পরিসীমা বলছে 32, বর্গবৃত্তের মাঝখানে আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা কত? তার মানে আমরা যদি বর্গের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, তার বর্গের পরিসীমা যদি হয় 32, তার মানে বর্গের এক বাহু হলো 8, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 64। আচ্ছা, এখন আমাদের বলছে তাহলে এইটা যদি বর্গের বাহু যদি হয় 8, তাহলে আমাদের এই ব্যাসার্ধ অংশটুকু করতে হবে 4। এটা যদি 4 হয় তাহলে আমরা পাই স্কোয়ার ইউজ করে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তাহলে বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা তখন আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা ইজিলি বের করে ফেলতে পারি। তো কষ্ট করে এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।